আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব বিখ্যাত কবি ওয়াল্ট হুইটম্যানের কবিতা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই কবিতাটা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখা ভালো, এই কবিতাটা কবি লিখেছেন আমেরিকার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে স্মরণ করে। উনি ওনারকে শ্রদ্ধা করে বা ওনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন তাকে স্মরণ করে। তো কবি প্রথমে এখানে কি বলছেন দেখি। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। কবি এখানে বলছেন ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। অর্থাৎ ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন, আমাদের ফেয়ারফুল ট্রিপ অর্থাৎ আমাদের যে ভয়ঙ্কর যাত্রা বা ভয়ঙ্কর হচ্ছে যে জাহাজ যাত্রা বা সমুদ্র যাত্রা, সেটা ডান, সেটা শেষ হয়েছে। তো কবি বলছেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। কবি ক্যাপ্টেনকে বলছেন ক্যাপ্টেন, আমাদের এই ভয়ঙ্কর যাত্রাটা শেষ। তারপরে কবি বলছেন দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক। অর্থাৎ কবি বলছেন যে দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি র্যাক, মানে হচ্ছে তারা যে শিপ বা জাহাজটাতে যাত্রা করেছেন বা ভ্রমণ করে এসেছেন সেটা ওয়েদার্ড এভরি র্যাক। অর্থাৎ ওয়েদার্ড মানে হচ্ছে তারা যে যত প্রকারের ডিফিকাল্টিস, বাধা বিপদের সম্মুখীন হয়েছে, ওয়েদার্ড মানে এগুলো সবকিছুর মধ্য দিয়ে সার্ভাইভ করে আসা। তো তাদের এই জাহাজটা বা তারা এই সবকিছুর মধ্য দিয়ে সার্ভাইভ করে এসেছেন। এবং কিসের মধ্য দিয়ে সার্ভাইভ করে এসেছেন? এভরি র্যাক, অর্থাৎ সব রকমের বাধা বিপত্তি পেরিয়েই তারা এই মানে তাদের শিপটা যাত্রাটা সম্পন্ন করেছে। তারপরে কবি বলছেন দ্য প্রাইজ উই সট ইজ অন। এখানে কবি বলছেন কি যে দ্য প্রাইজ উই সট, এখানে সট হচ্ছে সিকের পাস্ট ফর্ম। তো কবি বলছেন যে দ্য প্রাইজ উই সট ইজ অন, আমরা যে প্রাইজ বা আমরা যে মূল্যটা আশা করেছিলাম বা এক্সপেক্ট করেছিলাম সেটা সেটা আমরা পেয়ে গিয়েছি। তারপর কবি বলছেন দ্য পোর্ট ইজ নিয়ার। পোর্ট অর্থাৎ বন্দর, এটা খুবই কাছে। দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার, এবং সে পোর্ট থেকে আমি বেল মানে ঘন্টা ধ্বনিও শুনতে পাচ্ছি। দ্য পিপল অল এক্সাল্টিং, সেখানকার সমস্ত মানুষই খুব জয়ধ্বনি করছে বা তারা খুবই আনন্দিত। কবি এগুলো ক্যাপ্টেনকেই বলছেন। তারপরে হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল দ্য ভেসেল গ্রেম অ্যান্ড ডেয়ারিং। এখানে কবি বলতে চাচ্ছেন যে সেখানে তীরে বা সরে যে মানুষজন, সমস্ত জনপদের মানুষজন যারা দাঁড়িয়ে আছে আর কি, দেশের জনগণ, তো তারা হচ্ছে তাদের চোখগুলো কি দেখছে? দ্য স্টেডি কিল। কিল অর্থ হচ্ছে জাহাজের নিচে, মানে এক কথায় বলতে গেলে জাহাজের মেরুদণ্ডের মতো, যেটা জাহাজের ভারসাম্যটা বজায় রাখে, একদম জাহাজের নিচে মেরুদণ্ড টাইপ একটা জিনিস। তো কবি বলতে চাচ্ছেন যে হোয়াইল ফলো আইস দ্য স্টেডি কিল, শোরের মানুষগুলো বা তীরের মানুষগুলো যখন দেখছে যে জাহাজটা তাদের দিকে আসছে, স্টেডি মানে হচ্ছে, স্টেডি মানে কি কোনো নড়াচড়া নেই, স্বাভাবিক গতিতে তাদের দিকে আসছে। দ্য ভেসেল গ্রিম অ্যান্ড বেয়ারিং, এখানে বলতে চাচ্ছেন ভেসেল মানে জাহাজ, সেই জাহাজটা যেন গ্রিম অ্যান্ড ডেয়ারিং, এটা যেন খুবই সাহসী এবং দুর্বার একটা জাহাজ। কারণ এরকম তাদের মনে হওয়ার কারণ হচ্ছে যেহেতু তারা জাহাজটা নিয়ে তাদের মিশনে অ্যাকমপ্লিশ করেছেন, সাকসেসফুল হয়েছেন, তারপরে তো তারা আসছেন, তাই না? তো তারা যখন আসছেন তখন তীরবর্তী মানুষগুলো সেই জাহাজের দিকে তাকিয়ে আছে, যে জাহাজটা যেন তাদের দিকে মানে গর্জন করে এগিয়ে আসছে, যেহেতু তারাও জানে যে তাদের শিপের কাজটা আসলে কমপ্লিটেড হয়ে গিয়েছে। তো এই জন্য মানুষগুলো তীর থেকে জাহাজের দিকে এভাবে তাকিয়ে আছে। তারপরে দেখেন কবিকে বলছেন বাট ও হার্ট হার্ট হার্ট। এখানেই হচ্ছে ক্লিয়ারলি বোঝা যায় যে কবি আসলে এতক্ষণ যে কথাগুলো বলছিলেন সেগুলো আসলে উনি
খুশি হয়ে বলেননি বা আনন্দ থেকেও বলেননি। যদিও তাদের লক্ষ্য পূরণ হয়ে গিয়েছে, তাদের যা পাওয়ার্সটা তারা পেয়ে গিয়েছেন, কিন্তু এখনো কিন্তু কবি এখানে খুবই ব্যথিত এবং মর্মাহত। এজন্য কবি বলছেন, বাট ও হার্ট হার্ট হার্ট, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড। তারপর কবি বলছেন, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড। এখানে আম, হচ্ছে লাল রক্ত যে গড়িয়ে পড়ছে, কবিটার কথা বলছেন যে, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস। যেখানে ডেকের উপরে বা জাহাজের পাটাতনের উপরে মাই ক্যাপ্টেন লাইস, আমার ক্যাপ্টেন শুয়ে আছেন। তারপরে দেখেন কবি কি বলছেন, ফলেন কোল্ড অ্যান্ড ডেড। কিভাবে ক্যাপ্টেন শুয়ে আছেন? ফলেন কোল্ড অ্যান্ড ডেড, তিনি ঠান্ডা এবং মৃত অবস্থায় পড়ে আছেন। এখানে কিন্তু একটু শক খাওয়ারই কথা, কারণ কবি এতক্ষণ বলছিলেন যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আমাদের ভয়েসটা ডান, আমাদের লক্ষ্য আমরা পূরণ করে ফেলেছি। তারপরে সুরে বা তীরের মানুষগুলো খুবই খুশি, তারা জয়ধ্বনি করছে, স্লোগান দিচ্ছে, আনন্দ উল্লাস করছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু পরে এসে কবি হুট করেই গিয়ে বললেন যে বাট ও হার্ট হার্ট হার্ট। মানে কবি এখানে খুবই ব্যথিত। কেন ব্যথিত? বিকজ, কারণ অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, কারণ হচ্ছে সে ডেকের উপরে তার ক্যাপ্টেন শুয়ে আছে, এবং শুয়ে থাকলে তো সমস্যা নেই, কিন্তু সে তার ক্যাপ্টেন কিভাবে শুয়ে আছে? ফলেন কোল্ড অ্যান্ড ডেড, তার ক্যাপ্টেন মৃত অবস্থায় পড়ে আছে বা ঠান্ডা এবং মৃত অবস্থায় শুয়ে আছে ডেকের উপরে। তারপরে দেখেন, আচ্ছা তাহলে প্রথম স্ট্যান্জাটা যদি একটু সামারি করি, দেখেন প্রথমে কবি বলছেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। আচ্ছা, তিনি ক্যাপ্টেনকে সম্বোধন করে বলছেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। প্রথমে যদিও এটা স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু পরে পরে বোঝা যাচ্ছে কি, যে কবি প্রথম থেকে এটা খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন যে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। যে ও আমার ক্যাপ্টেন, বা যাই হোক, ও আমার ক্যাপ্টেন, আমাদের যাত্রাটা শেষ। তিনি আসলে, তার ক্যাপ্টেন তো ইতিমধ্যে মৃত, অলরেডি উনি মারা গিয়েছেন। তো উনি তার মৃত ক্যাপ্টেনকে আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সম্বোধন করে বলছেন যে, ও ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন, আমাদের এই মারাত্মক দুর্ধর্ষ যাত্রাটা তো শেষ। আমাদের আমরা সব রকম বিপদের সম্মুখীন হয়েছি, মুখোমুখি করেছি, এবং সেগুলো সফলভাবে উতরে এসেছি, এবং আমাদের যা অর্জন করার ছিল সেটা আমরা অর্জনও করেছি। এবং তীরের পাশে মানুষজনগুলো আমাদের দেখে খুব জয়ধ্বনি দিচ্ছে, খুব আনন্দ উল্লাস করছে। কিন্তু কবি এখানে খুবই ব্যথিত, এবং তিনি তারপরে বলছেন তার ব্যথিত হওয়ার কারণ হচ্ছে যে সেই শিপের উপরেই, ডেকের উপরে তার সেই শ্রদ্ধেয় যে ক্যাপ্টেন, উনি সেখানে মৃত অবস্থায় পড়ে আছেন, ফলেন কোল্ড অ্যান্ড ডেড। আচ্ছা, তারপরে পরের স্ট্যান্জায় কবি কি বলছেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রাইজ আপ অ্যান্ড হিয়ার দ্য বেলস। কবি এখানে ক্যাপ্টেনকে সম্বোধন করে বলছেন যে, ক্যাপ্টেন রাইজ আপ, উঠেন, অ্যান্ড হিয়ার দ্য বেলস, এবং এই যে বাজনাগুলো বাজানো হচ্ছে, আনন্দ ধ্বনিগুলো করা হচ্ছে, এগুলো আপনি শুনেন। তো যদিও কবি জানেন যে ক্যাপ্টেন মৃত এবং উনি উঠবেন না, কিন্তু উনি তারপরেও ক্যাপ্টেনকে বলে যাচ্ছেন যে, ক্যাপ্টেন আপনি উঠেন, এই আপনার জন্য, আমাদের অর্জনের জন্য যে জয় উল্লাসগুলো হচ্ছে, এগুলো আপনি উঠেন এবং এগুলো শুনেন। রাইজ আপ, ওঠেন। ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, আপনার জন্য পতাকা উড়ানো হচ্ছে। ফর ইউ দ্য বিউগেল ট্রিলস, আপনার জন্য, বিগুল মানে হচ্ছে, এটা বেশিরভাগ দেখবেন যে বিয়েতে বাজানো হয়। আম, খুব সম্ভবত হিন্দুদের বিয়েতে হয়তো এটা বাজানো হয় মেইনলি। তো বিউগল মানে হচ্ছে যে এক ধরনের পেঁচানো একটা বাদ্যযন্ত্র আছে না, মানে পু পু শব্দ হয় কিছুটা, সেটাকে বলা হচ্ছে বিউগল। তো বিউগেল ট্রিজ, ফর ইউ দ্য বিউগেল ট্রিজ, আপনার জন্যই এই বিউগেল গুলো বাজছে বা কম্পিত হচ্ছে বা ধ্বনিত হচ্ছে। ফর ইউ বুকেস অ্যান্ড রিবন্ড রিডস, ফর ইউ দ্য শোর্স এ ক্রাউডিং। তাহলে কবি এখানে বলছেন, বুকে মানে তো আমরা সবাই জানি, বুকে মানে হচ্ছে যে একগুচ্ছ ফুল, যেটা উপহার হিসেবে একজন আরেকজনকে দেয় আর কি। তো কবি বলছেন, ফর ইউ বুকেস অ্যান্ড রিবন্ড রিডস, আপনার জন্য হচ্ছে এত এত ফুল এবং রিবন রিডস। রিবন মানে হচ্ছে যে, দেখবেন যে গোল হচ্ছে ফুলের যে মালার মতো পাওয়া যায়, অনেক সময় দেখবেন যে শহীদ মিনারে
যে ফুলগুলো দেওয়া হয় সেগুলোর চারপাশ দিয়ে দেখবেন যে গোল করে সুন্দর করে ফুলের সাজানো থাকে। তো ওটাই ধরেন যে সাজানো ফুলের একগুচ্ছ গোলাকৃতির ফুল আর কি, মানে গোলাকৃতি করা একগুচ্ছ ফুল যেটা ধরেন কাউকে দেয়া হবে। তো কবি বলছেন ফর ইউ বুকেস অ্যান্ড রিবন রিডস, আপনার জন্যই এত পুষ্পমাল্য, এত ফুল, এত সবকিছু। ফর ইউ দ্য সোর্স এ ক্রাউডিং, আপনার জন্য একটা তীর এত জমজমাট, এত ভিড় আপনার জন্য শুধুমাত্র। তারপরে কবি বলছেন ফর ইউ দে কল দে সুইং ম্যাস দে দেয়ার এগার ফেসেস টার্নিং, ফর ইউ দে কল, আপনার জন্যই তারা ডাকছে। দ্য সুইং ম্যাস, তারা হচ্ছে সুয়ে করছে, তারা আন্দোলিত হচ্ছে। দেয়ার এগার ফেসেস টার্নিং, তাদের উৎসাহী, তাদের চেহারাগুলো উৎসাহী হয়ে আছে বা উৎসাহিত তাদের ফেসগুলো বা চেহারাগুলো। হিয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, এখানে ক্যাপ্টেন প্রিয় পিতা, এখানে কবি পিতা বলতে আসলে ওনার নিজের পিতা বলে সম্বোধন করছেন না আব্রাহাম লিঙ্কনকে, এখানে উনি বলছেন হচ্ছে আমেরিকার পিতা হিসেবে উনি বোঝাচ্ছেন। দিস আর্ম বিনিথ ইউর হেড, কবি বলছেন যে আমার হাত আপনার মাথার নিচে। ইট ইজ সাম ড্রিম অন দ্য ডেক, এটা কি এই ডেকের উপরে বা জাহাজের পাটাতনের উপরে আমি কোনো স্বপ্ন দেখছি বা স্বপ্নের মধ্যে আছি। ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, আপনি যে ঠান্ডা এবং মৃত অবস্থায় পড়ে আছেন। তাহলে দেখেন এই স্ট্যান্সটা যদি আমরা একবার দেখি, কবি বলছেন ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, সরি, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, রাইজ আপ অ্যান্ড হেয়ার দ্য বেলস, ও ক্যাপ্টেন, আমার ক্যাপ্টেন, আপনি উঠেন এবং বাটিগুলো শোনেন, ঘন্টাগুলো শোনেন। রাইজ আপ, ওঠেন। ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, আপনার জন্যই পতাকাগুলো আপনার জন্যই আজকে পতাকা উড়েছে। ফর ইউ দ্য বিউগেল ট্রিলস, আপনার জন্য আজকে বাঁশি বাজছে। ফর ইউ বুকেস অ্যান্ড দ্য রিবন রিডস, আপনার জন্য এত পুষ্পমাল্য। ফর ইউ দ্য শোর্স এ ক্রাউডিং, আপনার জন্য তীরে এত ভিড়। ফর ইউ দে কল দ্য সোয়িং ম্যাস দেয়ার এগার ফেসেস টার্নিং, আপনাকেই তারা ডাকছে, তাদের হচ্ছে সেই ভিড়ের মধ্যে যেন ঢেউ খেলে যাচ্ছে। দেয়ার এগার ফেসেস টার্নিং, তাদের মুখমণ্ডলগুলো খুবই উৎসাহিত হয়ে আছে আপনাকে দেখবে বলে। হিয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, ক্যাপ্টেন প্রিয় পিতা, আবারও বলি অর্থাৎ এখানে উনি আমেরিকার পিতা বা একটা নেশন, ফাদার অফ নেশন এরকম উনি বোঝাচ্ছেন। দিস আর্ম বিনিথ ইউর হেড, এই বাহু বা এই হাত আপনার মাথার নিচে। ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, এটা একটা স্বপ্নের মতো লাগছে যে জাহাজের পাটাতনের উপরে। ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, আপনি ঠান্ডা এবং মৃত অবস্থায় পড়ে আছেন। তারপরে দেখেন এটা হচ্ছে লাস্ট স্ট্যান্জা। মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, কবি এখানে বলছেন যে কবি এখানে তাকে ক্যাপ্টেনকে অনেক ডাকাডাকি করলেন যে আপনি উঠেন, দেখেন আপনার জন্য এত কিছু, এত মানুষ অপেক্ষা করছে। তো তারপরে ক্যাপ্টেন যখন উঠলেন না, কারণ তিনি তো মৃত, কবি এখানে বলছেন মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, আমার ক্যাপ্টেন কোনো উত্তর দিলেন না। হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, পেল মানে কি ফ্যাকাশে বা পাংশু বর্ণের, অর্থাৎ উনি বোঝাচ্ছেন হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, তার ঠোঁট হচ্ছে ফ্যাকাশে এবং স্টিল এবং স্থির হয়ে আছে। অর্থাৎ কি, অর্থাৎ তিনি মৃত মানুষ, মৃত মানুষের ঠোঁট তো আসলে ফ্যাকাশে বর্ণের এবং স্থির হয়েই থাকে। তো কবি বলছেন যে আমার ক্যাপ্টেন কোনো উত্তর দিলেন না, তার হচ্ছে ঠোঁট ফ্যাকাশে এবং স্থির হয়ে আছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, আমার পিতা বা আমাদের নেশনের পিতা আমার বাহু যে তার মাথার নিচে আছে এটা উনি বুঝতেই পারলেন না। হি ডাজ নট ফিল, এটা তিনি টেরই পেলেন না। হি হ্যাজ নো পালস অর উইল, তার কোনো পালস নেই, অর্থাৎ তার কোনো স্পন্দন নেই। নর উইল, তার কোনো স্পন্দন নেই, কোনো ইচ্ছাও নেই। ইচ্ছা থাকবে কিভাবে, কারণ তিনি তো মৃত, আর মৃত মানুষের আসলে ইচ্ছা করার কোনো, একটা মৃত শরীরের কোনো ইচ্ছা করার ক্ষমতা আসলে থাকে না। তো উনি ওইটাই বলছেন, হি হ্যাজ নো পালস নর উইল, তার কোনো স্পন্দনও নেই, কোনো ইচ্ছাও নেই। দ্য শিপ ইজ অ্যাঙ্কর্ড সেফ অ্যান্ড সাউন্ড, জাহাজটা নিরাপদে এবং ভালোভাবে তীরে ভিড়ল। ইটস ভয়েস
closed and done. এটার যাত্রা শেষ এবং সমাপ্ত। From fearful trip, the victor ship comes in with object on. দেখেন এখানে বলি ভিক্টর মানে হচ্ছে বিজেতা বা যে হচ্ছে যে উইন করে, বিজয়ী। এক কথায় ভিক্টর মানে হচ্ছে বিজয়ী। From fearful trip, the victor ship comes in with object on. From fearful trip, সেই হচ্ছে ভয়ঙ্কর যাত্রা বা বিপদসংকুল যাত্রা থেকে দ্য ভিক্টর শিপ, এই বিজয়ী জাহাজটা চলে এসেছে। কামস ইন উইথ অবজেক্ট অন, কি নিয়ে চলে এসেছে? তাদের যেটা জয় করবার ছিল সেটা জয় করে নিয়ে তারা চলে এসেছে। এক্সাল্ট ও সোর্স, এক্সাল্ট মানে জয়ধ্বনি, এক্সাল্ট ও সোর্স এন্ড রিং ও বেলস। এই যে তীরের হচ্ছে এক্সাল্ট বা এই যে জয় বা জয়ধ্বনি, এন্ড রিং ও বেলস এবং বেলের যে রিং বা শব্দগুলো হচ্ছে, ধ্বনিগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সুরে বা তীরে ঠিকই হচ্ছে। বাট আই উইথ মর্নফুল ট্রেড, মর্নফুল মানে হচ্ছে, মর্ন মানে দুঃখ করা, কাদা, মর্নফুল মানে হচ্ছে গিয়ে দুঃখ ভারাক্রান্ত। ট্রেড, ট্রেড মানে কি? আমরা পা হাঁটি না, এক কথায় স্টেপ, হাঁটার স্টেপ বা ফুট স্টেপ যেটা, তো আমরা যে হাঁটি সেই হাঁটাটা হচ্ছে আপনার গিয়ে হাঁটার যে একটা করে ধাপ দেই বা সেগুলো ধরেন একটা ট্রেড। বাট আই উইথ মর্নফুল ট্রেড, কিন্তু আমি দুঃখ ভারাক্রান্ত ধাপ ধাপ দিয়ে দিয়ে ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, সেই ডেকে বা সেই পাটাতনের উপরেই হেঁটে চলেছি যেখানে মাই ক্যাপ্টেন লাইস, যেখানে আমার ক্যাপ্টেন শুয়ে আছে। ফলেন কোল্ড অ্যান্ড ডেড, যেখানে আমার ক্যাপ্টেন ঠান্ডা এবং মৃত অবস্থায় পড়ে আছে। তো শেষের স্ট্যান্ডাটা যদি আমি আরেকটু সামারি করি তাহলে এটা এরকম দাঁড়ায়, মাই মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, আমার কবি এত টাকাটাকির পরেও মাই ক্যাপ্টেন ডাজ নট আনসার, আমার ক্যাপ্টেন কোনো উত্তর দিলেন না। হিজ লিপস আর পেল অ্যান্ড স্টিল, তার ঠোঁটগুলো ফ্যাকাশে এবং স্থির হয়ে আছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, আমার পিতা বা নেশনের ফাদার, তিনি আমার হাতটা তার মাথার নিচে ফিলই করতে পারলেন না বা অনুভবই করতে পারলেন না। হি হ্যাজ নো পালস নর উইল, তার কোনো স্পন্দন নেই, কোনো ইচ্ছা নেই। দ্য শিপ অ্যাঙ্কর্ড সেফ অ্যান্ড সাউন্ড, জাহাজটা হচ্ছে নিরাপদে তীরে ভিড়েছে। ইটস ভয়েস ক্লোজড অ্যান্ড ডান, এটার যাত্রা শেষ এবং সম্পন্ন। ফ্রম ফিয়ারফুল ট্রিপ দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট অন, এই বিজয়ী জাহাজটা তার হচ্ছে বিপদসংকুল বা ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে ফিরে এসেছে তার যে জিনিসটা জয় করার ছিল সেটা জয় করে নিয়ে। এক্সাল্ট ও সোর্স অ্যান্ড রিং ও বেলস, তীরের হচ্ছে যে জয়ধ্বনি এবং বেলের যে এই যে ঘন্টা ধ্বনি, আনন্দ, এসব। বাট আই উইথ মর্নফুল ট্রেড, কিন্তু আমি হচ্ছে দুঃখ ভারাক্রান্ত ধাপে ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, আমার ক্যাপ্টেন যে ডেকে পড়ে আছে বা শুয়ে আছে সেখানে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাঁটছি। ফরেন কোল্ড অ্যান্ড ডেড, যেখানে আমার ক্যাপ্টেন ঠান্ডা এবং মৃত অবস্থায় পড়ে আছে। তো এই ছিল হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা ওয়াল্ট হুইটম্যানের কবিতা। তো এটা যদি একটু বিস্তারিত বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আব্রাহাম লিঙ্কন ছিলেন আমেরিকার অন্যতম সফলতম প্রেসিডেন্টদের মধ্যে একজন। তার সফল কাজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট যে কাজটা উনি করেছিলেন সেটা হচ্ছে যে উনি আমেরিকা থেকে দাস প্রথা বিলুপ্ত করেছিলেন। সে সময় আসলে দাস প্রথা বিলুপ্ত এত সহজে হয়েছিল না। উনি চেয়েছিলেন যে দাস প্রথা থাকবে না, কিন্তু কিছু কিছু স্টেট বা অনেকে চেয়েছিল যে না, দাস প্রথা বহাল থাকুক আমেরিকাতে। তো এটা আব্রাহাম লিঙ্কন চাননি যে দাস প্রথা থাক, সে কারণে ওনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। যে কারণে এখানে আসলে এখানে আপনার শিপ বলতে আমেরিকার নেশনটাকে বোঝানো হচ্ছে, যে ফুল আমেরিকান একটা নেশন, এবং ক্যাপ্টেন বলতে এখানে হচ্ছে আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ আমেরিকান নেশনের যে ক্যাপ্টেন তিনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ শিপ আর ক্যাপ্টেন এবং আমেরিকা এবং আব্রাহাম লিঙ্কন, এভাবে। তো এভাবে কবি বুঝিয়েছেন যে আব্রাহাম লিঙ্কন আসলে কত বড় অ্যাসেট ছিলেন আমেরিকা জাতির জন্য, এবং আমেরিকা জাতি আসলে কি হারিয়েছে।
তাকে হারানোর মাধ্যমে। তো বলে রাখা ভালো, আব্রাহাম লিঙ্কনের সময় খুবই ভয়াবহ একটা সিভিল ওয়ার হয় আমেরিকাতে, এবং সেই সিভিল ওয়ারটা অনেক মারাত্মক এবং খুব আহ, মানে খুব ভয়াবহ সিভিল ওয়ার হওয়ার পরেও আব্রাহাম লিঙ্কন তার নেতৃত্বের গুণাবলীর দ্বারা এবং তার বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তিনি সমস্ত কিছু কন্ট্রোলে রাখতে সমর্থন হয়েছিলেন এবং তিনি সফলভাবে সিভিল ওয়ারটার সমাপ্তি ঘটাতে সক্ষম হন। সে কারণেই হচ্ছে গিয়ে আহ, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের অন্যতম সফলতা। কিন্তু সিভিল ওয়ার শেষ হওয়ার পরপরই আব্রাহাম লিঙ্কনকে খুবই নিষ্ঠুরভাবে আহ, নিহত হতে হয় একজনের হাতে, এবং তিনি নিহত হওয়ার কারণেই কবি যে কতটা দুঃখ ভারাক্রান্ত, তিনি যে কতটা কষ্ট পেয়েছেন এবং তার মন যে কতটা ভারী এবং তিনি কষ্ট পেয়েছেন, উনি এটাই এই কবিতার মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করেছেন। তো এটাই ছিল ওয়াল্ট হুইটম্যানের লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, যেটা মূলত আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা। তো আজকে এ পর্যন্তই। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।